আসসালামু আলাইকুম। আমার নাম সাথী আক্তার। বর্তমানে আমার বয়স 25 বছর। আমি বর্তমানে ঢাকায় আছি। আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা। আমি আজকে এসেছি আমার জীবনের একটি সত্য ঘটনা আপনাদের কাছে বলবো। টাকা পয়সার কারণে, গরিব হওয়ার কারণে আমি বিদেশে গিয়েছিলাম পরিবারের অভাব অনটন দূর করার জন্য, মা বাবার চাহিদা মেটানোর জন্য, পরিবারের অভাব দূর করার জন্য, ভাই বোনদেরকে লেখাপড়া করার জন্য, আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটানোর জন্য, পাড়া প্রতিবেশীদেরকে কিছু সাহায্য সহযোগিতা করার জন্য, দুবেলা দুমুঠো ভাত যেন ঠিক মতন খেতে পারি, সেই কারণেই প্রবাসে গিয়েছিলাম। আমার পরিবার থেকে অনেক নিষেধ করেছিল, কিন্তু আমি কারো আদেশ নিষেধ মানি নাই, যার কারণেই আমার জীবনে অশান্তির শেষ নেই। কিন্তু ছোটবেলা থেকেই আমি একটু অন্যরকম মেয়ে ছিলাম। সবসময় চাইতাম নিজেকে একটু ভালো রাখার জন্য। তো প্রথমে আমি বলে নিচ্ছি, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া আমি মিথ্যা বলিব না। কেননা অনলাইনে অনেকেই মিথ্যা গল্প বলে, কিন্তু আমি যা বলছি সত্য বলছি। আমি মিথ্যা বলি না। মিথ্যা কথা বললে আমাকে কেউ 2 টাকা দিবেন না, বরঞ্চ আমার চরিত্র নষ্ট হবে। তাই আমি কোনোভাবেই মিথ্যা কথা বলবো না। কিন্তু অনেকেই বলবেন, আপনি কেন অনলাইনে এসেছেন? আমি অনলাইনে এসেছি আমার জীবনের কিছু সত্য ঘটনা শেয়ার করার জন্য, যাতে করে আমার এই গল্প শুনে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারেন। আমি একজন নারী মানুষ, অবহেলিত নারী। অনেকে নারীদেরকে মূল্যায়ন করে না, নারীর কথা শুনতে চান না। কিন্তু আপনি জানেন, নারীরা অবহেলিত, নারীরা নির্যাতিত। তাই আমি বলবো, নারীদেরকে ভালোবাসুন। নারীদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে। তো প্রিয় ভাই ও বোনেরা, অনেক কথা বলে ফেললাম, এখন আমি মূল ঘটনায় আসি। তো আমি এলাকার মানুষ, পরিবার ও দেশের কথা চিন্তা করে প্রবাসে গিয়েছিলাম। কিন্তু আমার নিয়তটা ছিল ভালো। কেননা সকল কাজের ফলাফল নিয়তের উপরই নির্ভর করে। আমি কোরআনে পড়েছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। তাই যে কোনো কাজ করার আগে নিয়ত করে নিতে হয়। আর সেই কারণেই আমি নিয়ত করে নিয়েছি, যেন আমি বড় হয়ে এলাকার মানুষের কিছুটা সাহায্য করতে পারি। এখন অনেকেই বলবেন, আপনি একজন মেয়ে মানুষ, আপনি থাকবেন ঘরের ভিতর, আপনি কিভাবে সহযোগিতা করবেন? দেখেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সুস্থ অবস্থায় থেকে যদি আমি আপনাদেরকে কিছুটা সহযোগিতা করতে পারি, সেটা আমার কাছে অনেক ভালো লাগবে। তাই আশা করব অবহেলা না করে আমার এই কথাগুলো আপনারা শুনে যাবেন। সবার কথা না শুনে আমি নিজেই প্রবাসে চলে গেলাম, অনেক স্বপ্ন আর অনেক আশা নিয়ে। কিন্তু আমার এই স্বপ্ন পূরণ হলো না। কেননা যেরকম চিন্তা করেছিলাম বিদেশে গিয়ে, তা কোনো কিছুই বুঝলাম না। বিদেশে সম্পূর্ণ উল্টা। বাংলাদেশে আমি ঢাকা শহরে বিভিন্ন মানুষের বাসায় কাজ করেছি, কিন্তু ঢাকার মানুষ, আমাদের দেশের মানুষ অনেক ভালো, অন্য দেশের মানুষ খুবই খারাপ। সেই কারণেই আমি বলবো, বাংলাদেশের থেকে যে কোনো একটা কাজ করার চেষ্টা করুন। দেশে যদি কাজ করতে পারেন, তাহলে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। বিদেশে আপনার জন্য কেউ টাকা ফালায় রাখেন। ঢাকা শহরে আমি যখন মানুষের বাসায় কাজ করতাম, তখন মালিকেরা অনেক সময় না খেয়ে থাকলে আমাকে অনেক হেল্প করতো, খাবার দাবারের কথা জিজ্ঞেস করতো। কিন্তু বিদেশে গিয়ে এরকম পেলাম না। কেউ আমাকে জিজ্ঞাসাও করে না যে আমি খেয়েছি কিনা, গোসল করেছি কিনা, ঔষধ খেয়েছি কিনা, এরকম কেউই চিন্তা ভাবনা করে না। কিন্তু আবার তারা অনেক কাজ করা এবং সঠিকভাবে
কাজ করতে না পারলে বিভিন্নভাবে নির্যাতন করে। আমাকে এমন নির্যাতন করেছিল, আমি প্রায় মৃত্যুর মুখেই চলে গিয়েছিলাম এবং আমাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করত। এতে করে আমি চিন্তা করতাম, আমাদের দেশেই তো ভালো ছিল, কেন আমি এদেশে এসেছিলাম। শিল্পপতি স্বামীর চাবি ছোট, রিকশাওয়ালার চাবি অনেক বড়। প্রিয় বন্ধুরা, আজকে আমার নিজের জীবনের একটি গল্প বলবো। গল্পটি শুনে আপনারা এই ঘটনা থেকে অনেক কিছু শিখতে পারবেন। এখন অনেকেই বলবেন, এসব কথা অনলাইনে বলছেন কেন? আমি এই জন্যই বলছি, আমি একজন নারী, আমারও শারীরিক চাহিদা আছে, কিন্তু আমার স্বামী আমার সেই চাহিদা পূরণ করতে পারে না। তবে হ্যাঁ, আমার স্বামীর অন্য কোনো কিছুর অভাব নেই। বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি, সব কিছুই আছে। তারপরেও আমি সুখী নই। কিন্তু কেন, তা যদি আপনারা জানতে চান, আমার এই গল্পটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি সঠিক বলেছি নাকি বেঠিক বলেছি। আমি একজন গ্রামের সাধারণ মেয়ে। আমার বাবা একজন রাজমিস্ত্রির কন্ট্রাক্টর। গ্রামে আমার জন্ম। গ্রাম থেকে আমি মেট্রিক পাশ করেছি। মেট্রিক পাশ করে আমি ময়মনসিংহে আনন্দমহল কলেজে ভর্তি হই। সেখানে লেখাপড়া চলাকালীন একটি ছেলে আমাকে পছন্দ করে। ছেলেটির বাড়ি ময়মনসিংহের নান্দাল থানায়, কিন্তু তাদের ঢাকা উত্তরাতে বাড়ি আছে। আর এদিকে আমার বাড়ি নেত্রকোনা কেন্দ্র থানা। আমার বাবা বাড়িতেই থাকেন। বাড়ির কাজকর্মের পাশাপাশি কন্ট্রাক্টারি করেন। কন্ট্রাক্টারি করে যে টাকা রোজগার করে, তা দিয়ে কোনো রকম আমাদের সংসার চলে। আমাদের ফসলের জমি আছে। আমরা যে ফসল পাই, তা দিয়ে আমাদের সংসার ভালোই চলে। তবে আমরা হাই ফাইভাবে চলতে পারি না। প্রিয় বন্ধুরা, যারা আমার গল্পটি শুনছেন, আপনারা আমাকে একটি লাইক দিবেন। তো ময়মনসিংহ কলেজে আমাকে দেখে পছন্দ হয় এবং পারিবারিকভাবে বিয়ে হয়। যদিও এত বড়লোক বাড়িতে আমার বিয়ে হওয়া কথা নয়, তবে সুন্দরী দেখে আমাকে বিয়ে করেছে। যাই হোক, বিয়ের 15 দিন পর আমাকে ঢাকা উত্তরাতে নিয়ে যান এবং ঢাকাতেই বসবাস করি। বিয়ে যখন 2 বছর হয়, তখন থেকে আমার এই ঘটনাটি ঘটে। 2 বছর পার হয়ে গেলেও আমাদের কোনো সন্তান হচ্ছিল না। এই নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগে। কেউ বলে আমার দোষ, আবার কেউ বা বলে আমার স্বামীর দোষ। তো মেডিকেল চেক আপ করে ডাক্তাররা যা বলল যে আমার স্বামীর সমস্যা, আমার স্বামীর কারণে আমাদের সন্তান হচ্ছে না। তো এভাবে আমাদের দিন কাটতে লাগলো। দিন যাচ্ছে আর টেনশন আর হতাশা বাড়ছে। একদিন আমার বাসুরের 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। বড় ছেলেটার বয়স 7 বছর। তাকে নিয়ে আর স্কুলে গেলাম। তো স্কুলটা কাছেই ছিল। তো আমি সেদিন রিক্সা দিয়ে চলে গেলাম। রিক্সা দিয়ে ফেরার সময় ড্রাইভার সাহেব রিক্সাটা থামালো এবং বলল, ম্যাডাম একটু বসেন, আমি একটু আসছি। তারপর সে একটু সামনের ড্রেনের মধ্যে প্রস্রাব করতে বসলো। প্রস্রাব করা শেষ করে যখন সে উঠে, তখন তার দিকে আমার চোখ চলে যায়। সে যখন লুঙ্গিটা উপরে ওঠাচ্ছে, তখন হঠাৎ করে তার ওই চাবিটা আমার চোখে পড়ে। আর ওই জিনিসটা দেখে আমি চমকে উঠলাম এবং আমি মনে মনে ভাবলাম, এটা কি জিনিস দেখলাম? আমার স্বামী প্রতিদিনই আমার সাথে সম্পর্ক করে, তারটা তো আমি প্রতিদিনই দেখি। এত বড় জিনিস তো আমি আর দেখি নাই। রিক্সাওয়ালার চাবিটা দেখে আমার ব্রেনটা হঠাৎ করে জানি কেমন হয়ে গেল। আমার চোখে মুখে রক্ত উঠে গেল। এটা আমি কি দেখলাম? এটা কিভাবে সম্ভব? এবং মনে মনে ভাবলাম, আমার স্বামী এত ভালো মন্দ হাই ফাইভাবে চলেন, তারপরেও আমার স্বামীরটা অনেক ছোট এবং কালো। আর এই রিক্সাওয়ালার চাবি যেমন বড় তেমন সুন্দর। মনে মনে ভাবতে লাগলাম, এই চাবি দিয়ে তালা খুললে না জানি কি মজা লাগবে। তো মনে মনে এই স্বপ্ন দেখতে লাগলাম আর চিন্তা করতে থাকলাম, কিভাবে রিক্সাওয়ালার চাবিটা আমার থালায় লাগাবো।
সেই চিন্তা করতে করতে আমার মাথায় হঠাৎ বুদ্ধি এলো। চিন্তা করলাম, রিক্সাওয়ালা তো গরিব, এদেরকে টাকার লোভ দেখালে সব কিছু করবে, এদের টাকার অভাব। তো আমি চিন্তা করলাম তাকে টাকা দিয়ে ম্যানেজ করব। তাই রিক্সা নিয়ে বাড়ির সামনে নামলাম এবং 20 টাকার ভাড়া তাকে 200 টাকা দিলাম। তো 200 টাকা পেয়ে রিক্সাওয়ালা খুব খুশি হলো এবং আমার প্রশংসা করলো। বলল যে আমি জীবনে অনেক দিন যাবৎ গাড়ি চালাচ্ছি, আপনার মতো অত ভালো মানুষ আমার জীবনে পাইনি। রিক্সাওয়ালা বলল, ম্যাডাম আপনি আমাকে এত বেশি টাকা দিলেন কেন? তখন আমি বললাম, তুমি খুব সুন্দর করে রিক্সা চালাও এবং তোমার ব্যবহার আমার কাছে ভালো লেগেছে, তাই আমি খুশি হয়ে তোমাকে 200 টাকা দিয়েছি। তো আমার মনে মনে অন্য চিন্তা, আমার উদ্দেশ্য একটাই, কিভাবে তার চাবিটা আমার থানায় নেব। তো 200 টাকা দিয়ে বললাম, আচ্ছা তুমি খুশি তো? আর যদি তুমি খুশি থাকো তাহলে তুমি আগামীকালকেও এখান থেকে আমাকে এসে নিয়ে যেও, তোমাকে আরো বেশি ভাড়া বাড়িয়ে দেব। তো এই কথা শুনে রিক্সাওয়ালা আনন্দে আত্মহারা হয়ে গেল এবং পরের দিন একদম ভোরবেলায় বাড়ির সামনে এসে হাজির হলো। তো আমি ছেলেমেয়েদেরকে নিয়ে বাড়ি থেকে বের হলাম এবং স্কুলে নামিয়ে দিলাম। একটু আগে আগেই চলে গেলাম। তো আমার বাসরের ছেলে মেয়েদেরকে ক্লাসরুমে দিয়ে আমি রিক্সাওয়ালাকে নিয়ে হোটেলে চলে গেলাম এবং সেখানে গিয়ে রিক্সাওয়ালা বলল যে আপা আপনি ওপরে যান, আমি নিচে আছি। তখন আমি বললাম, না না তুমিও আমার সাথে আসো। রিক্সাওয়ালা বলল, না ম্যাডাম, আমার রিক্সাটা ছুড়ে নিয়ে নেবে। তখন আমি বললাম, না রিক্সা নেবে না, আমি সিকিউরিটি গার্ডকে আমি বলে দিয়েছি। তো এই বলে তাকে নিয়ে উপরে চলে গেলাম। 3 তলায় একটি রুম নিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য তো আর রুম দিবে না, আমি একটি রুম বুকিং দিলাম এবং তাকে নিয়ে ভিতরে গেলাম। এসির বাতাস, খুব সুন্দর রুম। তখন আমার কাছে খুব ভালো লাগছিল। তখন আমি গিয়ে শুয়ে পড়লাম এবং তাকে বললাম, তুমি আমার পাশে বসো, এবং রিক্সাওয়ালা আমার পাশে বসলো। রিক্সাওয়ালা বলল, আচ্ছা ম্যাডাম, আমাকে যে এখানে নিয়ে আসলেন আমি তো ভাড়া মারলাম হইলে। তখন আমি বললাম, আচ্ছা তুমি কয় টাকা ভাড়া মারবে সারাদিনে? রিক্সাওয়ালা বলল, না হলে তো 1500 টাকার ভাড়া মারবো। তখন আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি তোমাকে 2000 টাকা দেব, এতে কি তুমি খুশি আছো? তো এখন তুমি আমার পাশে বসো। পাশে বসালাম আর মনে মনে চিন্তা করলাম কিভাবে তাকে আমি অফারটা দেব। সে কি জানি মনে করে, আর মুখে যদি বলি সে যদি প্রত্যাখ্যান করে তাহলে আমার উদ্দেশ্য পূরণ হবে না।